বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। 2020-21 শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে বিষয় সমাজকর্ম। বিষয় সমাজকর্ম প্রথম পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় 01, লেকচার শিরোনাম সমাজকর্ম, প্রকৃতি ও পরিধি। পুবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে আমি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, তোমাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলি তোমরা দেখতে পাচ্ছ। চলো দেখে নেই আজকের পাঠ। শুরুতেই আমরা আলোচনা করব সমাজকর্মের ধারণা, সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের বৈশিষ্ট্য, সমাজকর্মের প্রয়োজনীয়তা, সমাজকর্মের পরিধি, বাংলাদেশে সমাজকর্মের পরিধি, সমাজকর্মের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই তোমরা কিছু স্থির চিত্র দেখতে পাচ্ছ। আমরা এখানে 3টি স্থির চিত্র দেখতে পাচ্ছি। আর এই 3টি স্থির চিত্র থেকে আমরা কিছুটা হলো বুঝতে পারছি যে সমাজকর্ম বিষয়টা কি, বা সমাজকর্ম কি ধরনের বিষয় নিয়ে আলোচনা করে। সেই বিষয়গুলো বোঝার জন্য তোমাদেরকে এই স্থির চিত্রগুলো তুলে ধরেছি বা উপস্থাপন করেছি। আমরা প্রথম স্থির চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো লোক একটি মানচিত্রের প্রতিকৃতিকে তুলে ধরেছে, এবং দ্বিতীয় স্থির চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ লোক, তাকে সবাই সহযোগিতা করছে, অসুস্থ হয়ে পড়েছে এবং একটি কর্মক্ষেত্রে, কিন্তু সেখানে তাকে সবাই কি করছে, সহায়তা করছে। আবার তৃতীয় স্থির চিত্রে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, লক্ষ্য করো একটু, ছেলে মেয়েরা এখানে সকলে হই হুল্লোড় করছে, আবার কতগুলো হাতে ছবি দেখতে পাচ্ছি। আমরা এই ছবিগুলো বা স্থিরচিত্রগুলো দেখে আমরা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি যে যে সমাজকর্ম হচ্ছে সহযোগিতা, সমাজকর্ম হচ্ছে কল্যাণ, স্থায়ী কল্যাণ, এবং এটি একটি সংগঠিত প্রচেষ্টা। বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সমাজকর্মে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়, এবং সেই সাথে সমাজকর্ম
এমনই একটা সুসংগঠিত বিষয় যা ব্যক্তি, দল, সমষ্টিকে একই সাথে সামাজিক বিভিন্ন ধরনের সমস্যাকে স্থায়ীভাবে সমাধান দিয়ে থাকে এবং একে অপরকে সহযোগিতা করে থাকে। আমরা সেই বিষয়টি এখানে তোমাদের তুলে ধরেছি। এখন আমরা পরবর্তী অংশে যাব। শিক্ষার্থীরা, এখন আমরা যেহেতু স্থিরচিত্রগুলো দেখেছি, এখন আমরা আলোচনা করছি যে সমাজকর্মটা আসলে কি? বিগত ক্লাসে তোমাদেরকে সমাজকর্ম নিয়ে বা সমাজকর্ম বিষয়বস্তু বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের তোমাদের টিচাররা সেগুলো আলোচনা করেছেন। কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য বা বিষয়টা যেন একটু স্মরণে থাকে, এজন্য আবারও তোমাদের সামনে সমাজকর্মটাকে তুলে ধরেছি। তো একটু লক্ষ্য করো যে সমাজকর্ম বিষয়টি আমাদের এমন একটি বিষয় যে এখানে শুধুই সহযোগিতা। এখানে কোনো সংঘাত নেই, এখানে কোনো হানাহানি নেই। এখানে সকল ক্ষেত্রেই কি সহমর্মিতা, এখানে সম্পর্কের উন্নয়ন, সমন্বয়ধর্মী, সামঞ্জস্য বিধান, এই বিষয়গুলো কিন্তু সমাজকর্মের অভ্যন্তরীণ বিষয়। এখানে কোনো প্রতিযোগিতা নেই। তো লক্ষ্য করো যে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে সমাজকর্ম হচ্ছে একটি কি সাহায্যকারী পেশা এবং এই সামাজিক বিজ্ঞানের একটি শাখা। সমাজকর্মটা কি একটি সামাজিক বিজ্ঞানেরই শাখা এবং এই শাখাটা বিশেষ একটি শাখা যেখানে সামাজিক ও ব্যক্তি মানসিক পরিবর্তন বা সমাজকর্ম ও মানব সম্পর্কের উন্নয়ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। মানব সম্পর্কের ব্যাপকভাবে উন্নয়ন ঘটিয়ে থাকে সমাজকর্ম। সমাজকর্ম হচ্ছে একটি সক্ষমকারী ও সমন্বয়ধর্মী অনুশীলনের বিজ্ঞান। সমাজকর্ম হচ্ছে একটি সক্ষমকারী, যে স্বাবলম্বী, যে কারো উপর নির্ভরশীল নয়, যে সমাজকর্ম একটি সক্ষম, ব্যাপকভাবে সেই সক্ষমতা অর্জন করে থাকে এবং সমন্বয়ধর্মী, সকলের সম্মিলিত একটি বিষয় অনুশীলনের বিজ্ঞানী হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম হলো ব্যক্তি, দল, সমষ্টি সমস্যা সমাধানের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্ম ব্যক্তি, দল, সমষ্টির সমস্যা এমনভাবে সমাধান করে থাকে যেন সেই সমস্যাগুলো সমাধান প্রক্রিয়া হয় কি বৈজ্ঞানিক ভিত্তিতে, স্থায়ী ভিত্তিতে। সেটি হচ্ছে সমাজকর্ম। এখন লক্ষ্য করো, আমরা এখানে আবারও 4টি স্থিরচিত্র দেখতে পাচ্ছি। এখানে উদাহরণস্বরূপ আমি তোমাদের সামনে এই 4টি স্থিরচিত্র উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মে কি ধরনের কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় বা কি ধরনের বিভিন্ন কাজের সাথে অংশগ্রহণ করে থাকে, তারই একটি সংক্ষিপ্ত আকারে স্থিরচিত্র তুলে ধরেছি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম স্থিরচিত্রে বেশ কিছু মহিলা, শিশু এবং কিছু
পুরুষ দাঁড়িয়ে আছে এবং এদের হাতে কিছু বস্ত্র দেখা যাচ্ছে এবং এগুলো হচ্ছে শীত বস্ত্র। এই শীত বস্ত্রগুলো এই মানুষগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে এবং এই যে একটা কার্যক্রম, এই যে একটা উদ্বেগ, এটাও একটা সমাজকর্মের অংশ এবং এটি আমি উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরেছি যে এ ধরনের সামাজিক কার্যক্রমগুলো সমাজকর্ম ব্যাপকভাবে করে থাকে। এরই ফলশ্রুতিতে আমরা দ্বিতীয় আরো একটি স্থিরচিত্র দেখছি বা দেখতে পাচ্ছি। এখানে আমরা দ্বিতীয় ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এখানে প্রতিবন্ধী শিশুদের একটি স্কুল এবং এরা কি করছে? কেউ পড়াশোনা করছে, কেউ খেলাধুলা করছে। তারই একটি প্রাণবন্ত স্থিরচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে প্রতিবন্ধী বা সমাজ থেকে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, এদের নিয়ে যে কাজ করা হয়ে থাকে বা এদের নিয়ে যে কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে, এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকে বিভিন্নভাবে বা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সমাজকর্ম। আমরা এর যে বিষয়টি আমরা এখানে তুলে ধরেছি এবং এই প্রতিবন্ধী শিশুদেরকে বিভিন্নভাবে কিভাবে সমাজে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে সেই প্রেক্ষিতে সমাজকর্ম ব্যাপকভাবে কাজ করে থাকে। তো আমরা পরবর্তী স্থিরচিত্রে কি দেখতে পাচ্ছি? আমরা পরবর্তী স্থিরচিত্রে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু মহিলা রয়েছে এবং এই মহিলাদের বিভিন্ন বিষয় সম্পর্কে বা বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন সচেতনতামূলক এবং বিভিন্ন কার্যক্রমের উপর প্রশিক্ষণের মাধ্যমে নারীদের কিভাবে আর সচেতন করে গড়ে তোলা যায় এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা যায় সে বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। এরপর আমরা চতুর্থ স্থিরচিত্রে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এই চতুর্থ স্থিরচিত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি ড্রেন, ছোট একটি ড্রেন সবাই কি করছে? পরিষ্কার করছে এবং পানি নিষ্কাশনের জন্য যেন সঠিকভাবে হতে পারে সেজন্য সবাই এখানে কি করছে? কিছু পুরুষ কাজ করছে। তাহলে এই যে আমরা স্থিরচিত্রগুলো এখানে দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই সমাজকর্মের এক-একটি অংশ এবং সমাজকর্ম এই ধরনের কাজগুলোই করে থাকে এবং এছাড়াও আরো অনেক অনেক কার্যক্রমের সাথে সমাজকর্ম জড়িত। এখানে আমি শুধু ৪ টি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি যে কি ধরনের কার্যক্রম করে থাকে সমাজকর্ম এবং এই কাজটা করার ফলে এখানে ব্যক্তির কিন্তু কোনো স্বার্থ নেই। ব্যক্তির থেকে স্বার্থ হচ্ছে সমাজের, দলের, সমষ্টির। তাহলে আমরা এই উদাহরণ থেকে আরো একটি বিষয় আমরা সুস্পষ্ট বুঝতে পারছি যে সমাজকর্ম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করে থাকে। এখানে কোনো নির্দিষ্ট জাতি নয়, কোনো গোষ্ঠী নয়, কোনো বর্ণ নয়। সকলের জন্য সমান
কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে এবং ব্যক্তি, দল, সমষ্টি প্রত্যেকের সামাজিক সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক ভিত্তিতে কাজ করা হয়ে থাকে। এখন প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী বিষয়গুলো লক্ষ্য করো। আমরা এতক্ষণ সমাজকর্ম কি তা জানতে পেরেছি। সেই সাথে সমাজকর্মের সংজ্ঞাটা আমাদের জানা জরুরি। শুরুতেই আমি বলছি, সমাজকর্ম হচ্ছে একটি সংগঠিত প্রক্রিয়া, একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টি সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, এখানে আমরা সমাজকর্মের সংজ্ঞাটি জেনেছি, কিন্তু এই সমাজকর্মের সংজ্ঞা নিয়ে বা সমাজকর্মের সংজ্ঞা সম্বন্ধে বিভিন্ন মনীষীরা বিভিন্ন ধরনের অভিমত প্রকাশ করেছেন। তোমাদের জন্য এই সংজ্ঞাগুলো জানা জরুরি। এজন্য আমি তোমাদের একটু বিষয়টি জানার জন্য তুলে ধরেছি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, সমাজকর্মীদের জাতীয় সমিতি এটি, এবং এর মতে সমাজকর্ম ব্যক্তি, দলকে সাহায্য করবে এক পেশাগত কর্মগত যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে কি করে থাকে, পুনরুদ্ধার করে থাকে ও শক্তিশালী করে এবং সামাজিক এ লক্ষ্যে উপযোগী করে তোলে। আমরা বলতে পারি যে সমাজকর্ম ব্যক্তি ও দলকে সাহায্য করবে এবং এটি একটি পেশাগত কর্ম যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে, সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে যে ক্ষমতাটা রয়েছে তা পুনরুদ্ধার এবং আরো কি করে, শক্তিশালী করে এবং সামাজিক এর লক্ষ্যে যেন উপযোগী করে গড়ে তোলে। চলো আমরা সমাজকর্মের আরো দুটো সংজ্ঞা লক্ষ্য করি। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যানুযায়ী সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান। আমরা ইতিমধ্যে দেখেছি উদাহরণ বা স্থিরচিত্রে যে সমাজকর্ম হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান যা প্রতিনিয়তই কি ব্যবহারের মধ্য দিয়ে বা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণের মধ্য দিয়ে গ্রহণ করা হয়ে থাকে, যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালন করার ক্ষমতার একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্য করে এবং মানুষকে শক্তিশালীকরণের কার্যকর সামাজিক পরিবর্তন আনয়ন করে। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা এটা কি বুঝতে পারছি যে সমাজকর্ম হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান এবং যেটি মানুষকে মানসিক ভাবে এবং সামাজিক ভাবে বিভিন্ন ভূমিকা পালন করে থাকে বা পালন করার যে ক্ষমতা, যে ক্যাপাবিলিটিসটা রয়েছে সেটি একটি কার্যকর পর্যায়ে কি করে, উন্নীত করে থাকে এবং সেই সাথে সাহায্যও করে এবং মানুষের কল্যাণে সেটিকে আবার শক্তিশালীকরণ করে, শক্তিশালীকরণের ক্ষেত্রে কার্যকরভাবে সামাজিক পরিবর্তন নিয়ে আসে। এটি হচ্ছে সমাজকর্ম। তো সমাজকর্মের সর্বজন গৃহীত এবং সুস্পষ্ট একটি সংজ্ঞা প্রদান করেছেন
অধ্যাপক ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার। এবং এই যে অধ্যাপক ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার যে সংজ্ঞাটি প্রদান করেছেন, এটি ব্যাপক একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এই সংজ্ঞাটি তোমরা একদম ভালোভাবে পড়ে নিবে। এটি খুবই ইম্পোর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য। চলো আমরা সংজ্ঞাটি দেখে নিই। যে ফ্রিডল্যান্ডার কি বলেছেন? সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে। সমাজকর্ম হচ্ছে কি? বৈজ্ঞানিক জ্ঞান। আমরা প্রথমেই বলেছি যে বৈজ্ঞানিক দক্ষতাকে অনুসরণ করে কিন্তু সমাজকর্ম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে বা অনুসরণ করে থাকে। তো সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি, যেটা ব্যক্তিগত হতে পারে, আবার সমাজের সন্তুষ্টির জন্য হতে পারে, এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে এককভাবেও কাজ করতে পারে, আবার দলীয়ভাবে সাহায্য করে। তাহলে আমরা কি বিষয়টি এখানে দেখছি যে এই বৈজ্ঞানিক জ্ঞান অনুসরণ করে মানবিক সম্পর্ক বিষয়ক বিভিন্ন দক্ষতা এবং পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিগত সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে এককভাবেও সহায়তা করে, আবার দলীয়ভাবে সহায়তা করে। চলো দেখি পরবর্তী অংশ। সমাজকর্মের বৈশিষ্ট্য। আমরা জানি এগুলো বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে। এরপরও আমি তোমাদের সামনে বিষয়গুলোকে আরো একটু তুলে ধরেছি বুঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মের বৈশিষ্ট্য। আমরা এখন আলোচনা করছি সমাজকর্মের বৈশিষ্ট্য। সমাজকর্মের বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? এখানে দেখো, লক্ষ্য করো, সমাজকর্মের বৈশিষ্ট্যের মধ্যে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। এবং নেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি সুপ্ত প্রতিভা বিকাশ। সমাজকর্ম বৈশিষ্ট্যের মাধ্যমে একজন ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে থাকে। তৃতীয়তে আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা সমাধান প্রক্রিয়া। সমস্যা সমাধান প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে? সমাজকর্মের বিভিন্ন বৈশিষ্ট্য অনুসরণ করেই কিন্তু সমস্যা সমাধান প্রক্রিয়া করা হয়ে থাকে। সমন্বিত সামাজিক বিজ্ঞান। সমাজকর্ম হচ্ছে একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান। এটিও তার সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সামগ্রিক দৃষ্টিভঙ্গি হচ্ছে সমাজকর্মের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে ব্যক্তি, দল, সমষ্টির জন্য কি করা হয়ে থাকে? বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করা হয়ে থাকে। পদ্ধতিগত প্রক্রিয়া। সমাজকর্ম হচ্ছে একটি পদ্ধতিগত প্রক্রিয়া। এই বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণের মাধ্যমে সমাজকর্ম বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সম্পদের সদ্ব্যবহার। আমাদের সম্পদ সীমিত, চাহিদা অসীম। আর এই অসীম চাহিদাকে কিভাবে সীমিত সম্পদের মাধ্যমে বা সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সমাজকর্ম কাজ করে থাকে। মানব সম্পদ
উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন হচ্ছে একটি অন্যতম সমাজকর্মের বৈশিষ্ট্য। মানুষকে নিয়েই সমাজ। আর এই মানব সম্পদ, মানুষই হচ্ছে তাকে কিভাবে মানব সম্পদে রূপান্তরিত করা যায়, সেই প্রেক্ষিতেও কাজ করে থাকে সমাজকর্মে ব্যাপকভাবে। আর এই মানব সম্পদ উন্নয়নই হচ্ছে সমাজকর্মের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য। জ্ঞান ভান্ডার। ব্যাপক জ্ঞান ভান্ডার সমাজকর্ম গ্রহণ করে থাকে। পেশাগত সম্পর্ক, সাহায্যার্থী এবং একজন সমাজকর্মীর মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই হচ্ছে পেশাগত সম্পর্ক। আর এই পেশাগত সম্পর্ক হচ্ছে সমাজকর্মের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট আমরা যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করছি সেটি হচ্ছে সমাজকর্মের সমাজকর্মের প্রয়োজনীয়তা। সমাজকর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা এখন আলোচনা করছি। তো শুরুতেই আমরা দেখি যে সমাজকর্মের প্রয়োজনীয়তা কি। এখানে আমরা সমাজকর্মের প্রয়োজনীয়তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানেও আমরা উপস্থাপন করেছি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন। সমাজ সম্পর্কে ব্যাপকভাবে জ্ঞান অর্জন করা হয়ে থাকে সমাজকর্মের মাধ্যমে। সমস্যার বৈজ্ঞানিক সমাধান। সমস্যা কিভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারেও সমাজকর্মে ব্যাপক প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। বাঞ্ছিত পরিবেশ সৃষ্টি। ব্যক্তি, দল, সমষ্টি তথা সমাজ কি ধরনের পরিবেশ চায় বা কি ধরনের পরিবেশ কাম্য, সেটি সমাজকর্মের মাধ্যমে সেই বাঞ্ছিত পরিবেশ সৃষ্টি করা হয়ে থাকে। মানব সম্পদ উন্নয়নের কৌশল জানা। মানুষকে ঘিরেই হচ্ছে সমাজ। এই মানুষকে বা এই মানবকে কিভাবে সম্পদে পরিণত করা যায় বা এই সম্পদে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কৌশল বা টেকনিক্স গুলো এই সমাজকর্মের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে। কুসংস্কার ও কুপ্রথা বিষয়ে সচেতনতা সৃষ্টি। কুসংস্কার ও কুপ্রথা বিষয়ে কি করে ব্যক্তি, দল, সমষ্টি তথা সমাজকে আরো বেশি অধিকতর ভাবে সচেতন করে গড়ে তোলা যায়, সেই বিষয়গুলো সমাজকর্মের মধ্যে ব্যাপকভাবে প্রয়োজনীয়তা লাভ করে। সমাজকর্মে উচ্চশিক্ষা। সমাজকর্মে উচ্চশিক্ষা। সমাজকর্মে উচ্চশিক্ষার মাধ্যমে একজন স্টুডেন্টস বা একজন ব্যক্তি সে একজন পেশাগত সমাজকর্মী হতে পারে বা একজন পেশাগত দক্ষ বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন একজন সমাজকর্মী গড়ে তোলা সম্ভব। সেই বিষয়গুলো হচ্ছে ব্যাপকভাবে উচ্চশিক্ষায় রয়েছে। পেশাগত সমাজকর্ম তৈরি। পেশাগত সমাজকর্ম তৈরি বা পেশাগত কর্মী তৈরি করতে হলে সমাজকর্ম সম্পর্কে তার 4 বছর মেয়াদী ডিগ্রি প্রয়োজন, কিংবা উচ্চশিক্ষা মাধ্যমে একজন পেশাগত সমাজকর্মী তৈরি করা সম্ভব। সামাজিক সম্পর্কিত শিক্ষা। সামাজিক সম্পর্কিত বা সমাজের বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে কিন্তু সমাজকর্ম আলোচনা করা হয়ে থাকে। আর এই সামাজিক সম্পর্কিত শিক্ষাগুলো অর্জন করা হয়ে থাকে। নীতি ও পরিকল্পনা প্রণয়ন। নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে নীতি নির্ধারকরা বা বিভিন্ন পরিকল্পনাবিদ সমাজকর্মের জ্ঞানও গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সমাজকর্মের পরিধি। তো আমরা এখন সমাজকর্মের পরিধির কিছু
গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা ও সমাধান। সমাজকর্মের পরিধিতে সমাজের বিভিন্ন ধরনের সমস্যা ও রয়েছে, আবার সেই সমস্যাগুলোকে কিভাবে স্থায়ীভাবে সমস্যা সমাধান করা যায় সেই কাজগুলো সমাজকর্ম করে থাকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সমাজকর্মের ইতিহাস ও দর্শন। সমাজকর্মের পরিধির মধ্যে সমাজকর্মের ইতিহাস ও দর্শন বিষয়টি ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং এই বিষয়গুলো বা এই সম্বন্ধে যে ধারণা বা জ্ঞান সেগুলো আলোচনা করা হয়ে থাকে। সার্বজনীন কল্যাণ। সমাজকর্ম হচ্ছে একটি সার্বজনীন কল্যাণকর একটি বিষয়, যা কিনা সমাজকর্মের লক্ষ্যই হচ্ছে যে সকলের জন্য কল্যাণ, সার্বজনীন কল্যাণ, এবং সেটা একটি সংগঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। সরকারি ও বেসরকারি কার্যক্রম। সরকারি ও বেসরকারি কার্যক্রম গুলো এই সমাজকর্মের মধ্য দিয়ে বা বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মধ্য দিয়ে করা হয়ে থাকে, বা এই আলোচনাও কিন্তু সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্মে বিভিন্ন যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয় সেগুলো সমাজকর্মের পরিধির আওতাভুক্ত। জ্ঞানের বিভিন্ন শাখা। জ্ঞানের বিভিন্ন শাখাগুলো আলোচনা করা যে বিষয় সেটা হচ্ছে সমাজকর্মের অন্তর্ভুক্ত। গ্রামীণ ও শহর সমাজসেবা কর্মসূচি। গ্রামীণ ও শহর সমাজসেবা কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই সমাজকর্মের পরিধির যে বিষয়গুলো সেগুলো অনুশীলন বা পর্যবেক্ষণ করা হয়ে থাকে। সংস্কার ও সামাজিক আইন। সমাজ সংস্কারের ক্ষেত্রে ও সামাজিক আইন প্রণয়নের ক্ষেত্রেও সমাজকর্মের জ্ঞান গ্রহণ করা হয়ে থাকে। মূল্যবোধ। মূল্যবোধ একটি অন্যতম বিষয়, আর সেই মূল্যবোধ ব্যাপকভাবে বিস্তার লাভ করে থাকে সমাজকর্মের পরিধির ক্ষেত্রে। সমাজকর্মের জ্ঞান ভান্ডার। সমাজকর্ম এমন একটি বিষয় যেটি কিনা ব্যাপক জ্ঞান ভান্ডার রয়েছে এবং সকল মানুষের জন্য এটি একটি সংগঠিত প্রচেষ্টা। এটা আমরা শুরুতেই বলেছি, আবারও বলছি যে সমাজকর্ম এমনই একটা বিষয় যে সকলের জন্য সংগঠিত একটি প্রচেষ্টা, সকলের কল্যাণের জন্য। তাহলে সমাজকর্মের যে জ্ঞান ভান্ডারটা রয়েছে সেটি কি ব্যাপক এবং বিস্তৃত। চলো নেক্সট আমরা দেখতে পাই যে বাংলাদেশে সমাজকর্মের পরিধি। এতক্ষণ আমরা জানলাম যে সমাজকর্মের পরিধি, এখন আমরা দেখছি যে বাংলাদেশি সমাজকর্মের পরিধি সম্বন্ধে আলোচনা করছি। এট ফার্স্ট আমরা সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটা কিভাবে সমাজকর্মের একটি বিষয়। বাংলাদেশের সমাজকর্মের পরিধির মধ্যে সমাজ ব্যবস্থা হচ্ছে এক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই সমাজ, এই সমাজের মধ্যে মানুষ, একে নিয়েই আমাদের এই সংগঠিত প্রচেষ্টা বা সমাজকর্মের কার্যক্রম। তো এই সমাজ ব্যবস্থা, সমগ্র সমাজ ব্যবস্থাকে নিয়েই কাজ করে থাকে সমাজকর্ম। আর বাংলাদেশের সমাজকর্মের পরিধির মধ্যে এটি অন্যতম একটি বিষয়। সমস্যা ও সমাধান। সমস্যা ও সমাধানের ক্ষেত্রে আমরা জানি যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা এখানে সমস্যা ও সমাধান করা হয়ে থাকে। যেখানেই সামাজিক সমস্যা সেখানেই সমাজকর্ম, সেখানেই সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমস্যার স্থায়ী কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে কার্যক্রম গ্রহণ করে থাকে। সমাজকর্ম শিক্ষা। সমাজকর্ম শিক্ষা হচ্ছে বাংলাদেশি সমাজকর্মের পরিধির আরো একটি অন্যতম বিষয়। এই সমাজকর্ম শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজকে একটি সুস্থ, সুন্দর এবং কার্যকরী একটি সমাজ, মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠন করা সম্ভব।
মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক যে চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রেও বাংলাদেশের সমাজকর্মের পরিধির মধ্যে এটি একটি অন্যতম বিষয় হিসেবে বলা যায়। সংগঠন ও নেতৃত্ব। সংগঠন ও নেতৃত্ব নিয়েই হচ্ছে সমাজকর্মের কাজ। যে একটি সমস্যা সৃষ্টি হলো, সেখানে হতে পারে ব্যক্তির, হতে পারে দল কিংবা হতে পারে কোনো সমষ্টির। যখনই কোনো স দল কিংবা সমষ্টিগত সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সমাজকর্ম। সেই সংগঠনটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু সেখানে একজন নেতৃত্বের প্রয়োজন পড়ে থাকে এবং দেখা যায় যে সেই দল ও সমষ্টি সমস্যার সমাধানগুলো করার ক্ষেত্রে সংগঠন ও নেতৃত্ব একটি অন্যতম বিষয়। একজন ব্যক্তির সমস্যা হলে সমাজকর্মী এবং যে সমস্যাগ্রস্ত ব্যক্তি দুজনেই কিন্তু সমস্যার সমাধানটা হয়ে যায়। কিন্তু যখন সেই সমস্যাটা দলীয়ভাবে হয় কিংবা সমষ্টিগতভাবে হয়, তখন কিন্তু সেখানে একটা সংগঠন তৈরি করতে হয় এবং সেই সংগঠনে একজন নেতৃত্ব প্রদানের দায়িত্ব থাকে কিংবা নেতৃত্ব দেওয়ার মতো সেই প্রয়োজনীয়তা অনুভূত হয়। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণ। বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাংলাদেশ সমাজকর্মের পরিধি একটি ব্যাপকভাবে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা সেগুলো কিভাবে সঠিকভাবে নিয়ন্ত্রণ মানে সঠিকভাবে পরিচালনা করা যায়, সেই বিষয়গুলো কিন্তু সমাজকর্মের একটি বাংলাদেশের সমাজকর্মের পরিধির আরো একটি অন্যতম বিষয়। তো সমাজকর্মের কর্মসূচি, সমাজকর্মে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়? সমাজকর্মে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু মানুষের সামাজিক সমস্যার সমাধান করা হয়ে থাকে বা ব্যক্তি দল সমষ্টি সমস্যার সমাধান করা হয়ে থাকে কিংবা সমাজে অভ্যন্তরীণ যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করা হয়ে থাকে। নীতি ও পরিকল্পনা। নীতি ও পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সমাজকর্মের পরিধি ব্যাপক এবং বিস্তৃত এবং এই সমাজকর্ম আর বিভিন্ন জ্ঞান অনুশীলন করেই কিন্তু বাংলাদেশের সমাজকর্মে বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। আমরা নেক্সট সর্বশেষ আমরা যে বিষয়টি তোমাদের সামনে আ তুলে ধরেছি সেটি হচ্ছে সমাজকর্মের গুরুত্ব। চলো আমরা দেখে নেই সমাজকর্মের গুরুত্ব। সমাজকর্মের গুরুত্বের ১ম এই যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে নীতি ও পরিকল্পনা প্রণয়ন। নীতি ও পরিকল্পনা প্রণয়ন। নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্মের গুরুত্ব ব্যাপক এবং বিস্তৃত। আর সমাজকর্মের এই গুরুত্বের ক্ষেত্রে নীতি ও পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কিভাবে আ মাঠ পর্যায় থেকে একদম প্রশাসন পর্যন্ত যে নীতিগুলো অনুসরণ করা হয়ে থাকে, তা কিন্তু নীতি ও বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে গ্রহণ করা হয়ে থাকে। বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ। সমাজকর্মে একটি ব্যাপকভাবে কাজ করে থাকে যে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ। কিভাবে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হয়, সে ধরনের কাজই সমাজকর্মে হয়ে থাকে এবং এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সুষম উন্নয়ন। সুষম উন্নয়নের মাধ্যমে কিভাবে সমাজকে আরো বেশি উন্নত করা যায় বা উন্নয়নশীল উন্নয়ন ঘটানো সম্ভব, সে বিষয়গুলোতেও কাজ করা হয়ে থাকে। সামাজিক সচেতনতা সৃষ্টি। সমাজকর্মের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক সচেতনতা সৃষ্টি। আর এই সামাজিক সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু সমাজকর্ম ব্যাপকভাবে কার্যক্রম গ্রহণ করে থাকেন। সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন। সামাজিক ভূমিকা পালন ও ক্ষমতার উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সমাজকর্মের একটি অন্যতম বিষয় এবং সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের সঠিক ব্যবহার। কিভাবে এই সসীম সম্পদকে অসীম চাহিদার মধ্য দিয়ে সমাজের ব্যক্তি, দল, সমষ্টি কাজে লাগাতে পারে বা সুযোগগুলো গ্রহণ করতে পারে, সে ব্যাপারে কিন্তু সমাজকর্মে ব্যাপক গুরুত্ব রয়েছে। তার প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সমাজকর্ম কি, সমাজকর্মের সংজ্ঞা কি, সমাজকর্মের বৈশিষ্ট্য, সমাজকর্মের পরিধি, বাংলাদেশের সমাজকর্মের পরিধি, সমাজকর্মের প্রয়োজনীয়তা, সমাজকর্মের গুরুত্ব, এই বিষয়গুলো তোমাদের সামনে আজকে আমরা
তুলে ধরেছি এবং এই বিষয়গুলো নিয়ে তোমাদের আজকে আলোচনা করেছি। এই আলোচনা করার ক্ষেত্রে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কিংবা আরো কিছু জানার থাকে তবে আমাকে আমার ইমেইল নম্বরে জানাবে। আমার ইমেইল নং হচ্ছে আমার প্রেজেন্টেশনে দেওয়া আছে, তবু আমি আবারও বলে নিচ্ছি। আমার ইমেইল নং rizwana19@gmail.com। আমি তোমাদের বুঝার জন্য কিংবা তোমাদেরকে আরো ব্যাপকভাবে সেই বিষয়টা তুলে ধরার জন্য তোমাদেরকে আরো সহযোগিতা করব। তোমরা আমাকে জানাবে এবং পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। সেই সাথে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।